আমি করছি করব। ভারত মাতা কি, ভারত মাতা কি। এমন কোন জেলা নেই পশ্চিমবঙ্গে যেখানে দিলীপ দা প্রান্ত বিভিন্ন ছোট। আমার সামনে যারা উপস্থিত অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, ময়নাগুড়ি এই অঞ্চলের সমস্ত সুধী নাগরিক বৃন্দ, আমার ভক্তিমতী মা বোনেরা, আমাদের পার্টির কর্মী কার্যকর্তা, সাধারণ মানুষ ভাই বোনেরা, দুর্গা পূজার পরে আমরা মিলিত হচ্ছি, তাই যারা আমার বয়সে বড় সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শুভ পূজার প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবারে দুর্গা পূজা ভয়ের মধ্যে কাটিয়েছি, বাড়ি থেকে বেরোয়নি আমরা। অনেকে নতুন কাপড় কেনেননি, কেউ কিনেছেন পড়ার সুযোগ পাননি, বাড়িতেই বেরোবেন। কালী পুজো সেভাবেই যাবে, কারণ সারা দুনিয়া জুড়ে একটা মহামারী চলছে, করোনা ভাইরাসের মহামারী। দেখা যায় না, বোঝা যায় না, খুব শরীরের মধ্যে ঢুকে যায়, অসুস্থ হয়ে পড়ে। আমিও অসুস্থ হয়েছিলাম। তাই সবার কাছে আমার নিবেদন, আপনি নিজেকে সুস্থ রাখুন, সুরক্ষিত রাখুন। বহু বিশিষ্ট মানুষ, সাধারণ মানুষ, আত্মীয় স্বজন, নেতা অভিনেতা, মন্ত্রী, এমপি, এমএলএ, ডাক্তার, পুলিশ, অনেক মানুষকে আমরা হারিয়েছি। আর কাউকে হারাতে চাই না। সবার জীবন আমাদের কাছে মূল্যবান, তাই সবাই সুরক্ষিত থাকুন, সাবধান থাকুন যতক্ষণ না ওষুধ আসছে। অনেকদিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, চূড়ামণ্ডল অনেকদিন ধরে আমাদের নেতারা বলেছেন, কিন্তু আগের বারে ইসলাম অন্য জায়গায় প্রোগ্রাম ছিল। তো এখানকার মানুষের যে আগ্রহ, বিজেপির প্রতি যে ভালোবাসা, এখানে না এলে আমি দেখতে পেতাম না। এই গরম রোদ্দুরে দুপুরবেলা না খেয়ে আপনারা বসে আছেন। আমি দূর থেকে এলাম, গতকাল সকালবেলা দিল্লি গেছিলাম, রাত্রেবেলা ফিরে ট্রেন ধরে সোজা এখানে এসেছি। আমি শুনলাম অনেকে প্রচার করছেন দিলীপ বাবু আসবেন না, দিলীপ দা আসবেন না। যারা মনের মধ্যে সন্দেহ করেন তারা বিজেপিকে জানেন না। বিজেপির নেতারা কথা দিলে, কর্মীরা কথা দিলে সেটা করেন, যতই কঠিন হোক। তাই আপনারা সবাই এসেছেন, সবাইকে দেখে আমার খুব আনন্দ হয়েছে। এতদিন পরে আমরা একত্রিত হলাম। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পরস্পর সঙ্গে থাকা, মনোবল বাড়ানোর দরকার। আমি গত বছর থেকেই শুনছি এই এলাকায় আগে বহু সংঘর্ষ হয়েছে। আমাদের জেলা সভাপতি বলছিলেন যারা গন্ডগোল করেছে তাদের তাদের কতটা দম আছে সেটা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন রাজনীতি করতে গেলে মারপিট করতে হবে? কেন হিংসা হবে? আমাদের কর্মীকে হত্যা করা হয়েছে, গাড়ি চাপা দেওয়া হয়েছে, গ্রামের মধ্যে সমস্ত বাড়িঘর পুড়িয়ে দেওয়া, জন্তু জানোয়ার জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এই রাজনীতি কতদিন চলা উচিত? এটা বন্ধ হওয়ার দরকার আছে। আর এটা বন্ধ তখনই হবে যখন এই যে হিংসার জননী টিএমসি, একে আমরা বিদায় করব। একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার রাজত্বে মহিলারা সুরক্ষিত নন, বাড়ি ছেড়ে বেরোনো যায় না, বাজার হাটে স্কুল কলেজে যেতে পারবে না মেয়েরা। এই জন্য আমরা পরিবর্তন চাইনি যে উদ্বেগের মধ্যে, ভয়ের মধ্যে থাকতে হবে। আমরা চেয়েছিলাম মাথা উঁচু করে বুক ফুলিয়ে হাঁটবো, মায়েরা বোনেরা নিশ্চিন্তে হাঁটবেন, বাইরে যাবেন, বাজারে যাবেন, স্কুল কলেজে যাবেন। সে অবস্থা নাই আজকে। তাই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সুশাসন নিয়ে আসার জন্য লড়াই করছে। এই হিংসার বিরুদ্ধে, পঞ্চায়েত টাকা লুট হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আর তার ফলে আমাদেরকে হাজার হাজার কেস দেওয়া হচ্ছে, হাজার হাজার কার্যকর্তা কর্মী বাড়ি ছাড়া, হাজার হাজার লোক জেলে আছে, প্রায় 28,000 কেস চলছে, লাখখানেক লোকের বেশি কেস আছে। শুধু তাই নয়, প্রায় 120 জন কর্মীকে হত্যা করা হয়েছে। তাতে কিন্তু বিজেপির অভিযান বন্ধ হয়নি, আমাদের কর্মীরা ভয় পায়নি, সাধারণ মানুষও ভয় পাননি, তাদের রাগ আরো বেড়েছে। তাই আজকে এখানে মাঠ ভর্তি হয়ে এসেছে। এই যে লড়াই, এই যে সাহস, সেটা আমি আপনাদের স্যালুট করি, নমস্কার। বন্ধুগণ, দুর্নীতি আমরা দেখলাম নতুন করে। নরেন্দ্র মোদী এই করোনার সময় যাতে সাধারণ মানুষ যারা বাড়ির বাইরে যেতে পারছেন না, কাজ নেই, চাকরি নেই, ব্যবসা নেই, তারা বাঁচবেন কি করে, কতদিন চলবে কেউ জানে না। তাই বলেছেন প্রত্যেকের বাড়িতে আমরা রেশন পৌঁছে দিয়ে আসবো। সারা ভারতবর্ষের কোটি কোটি পরিবারের রেশন দিয়েছেন, একটা মানুষও না খেয়ে পেয়ে সারা দেশে মারা যায়নি। কিন্তু পশ্চিমবাংলায় সেই রেশন লুট হয়ে গেছে, গরিব মানুষ রেশন পায়নি। বলছে ছোট কার্ডে হবে না, বড় কার্ডে হবে না, তোমার কার্ড নেই হবে না, প্রত্যেকটি মানুষের রেশন পাওয়ার অধিকার আছে। সেই হিসাবে মোদীজি পাঠিয়েছেন। যে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্য থেকে ফিরে এসেছিলেন, দিদি বাধা দেওয়া সত্ত্বেও নিজের গাড়ি করে ভাড়া করে তাদের জন্য রেশন এসেছিল।
এই রেশন লুট হয়েছে, এখনো হচ্ছে। দিদিমণি বললেন আজীবন রেশন দেবো, জুন অবধি দেবো। আর ওই মাসেই 5 কিলো চাল থেকে 4 কিলো কেটে 1 কিলো করে দিলাম। কি করেছেন কিনা? দিদির মরদ নাই দেওয়ার। মোদিজি চাল পাঠাচ্ছেন, 1 কিলো চাল পাঠাতে মোদিজি 30 টাকা খরচা করেন। দিদিমণি কোনো খরচা করেন না, আমাদের কাছ থেকে 2 টাকা নিয়ে পকেটে রাখেন। মরদ নাই দেওয়ার, খালি ভাষণ দেন, মিথ্যা কথা বলেন। আর যে গম আসছে, সে গম ভালো চাল বাংলাদেশে চলে যাচ্ছে। সেদিন বনগা বর্ডারে 150টা ট্রাক ধরা পড়েছে গম ভর্তি। কোথা থেকে গম এলো? এখানে তো চাষ হয় না, সব দিল্লি থেকে পাঠানো মোদিজির গম, যেটা আমাদের মতো গরিব লোকেদের দেওয়ার জন্য দিয়েছিলেন। এখানকার খাদ্যমন্ত্রী তার নেতারা মিলে দিব্যি বিক্রি করে ঘর সংসার চালাচ্ছেন, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। সেটা ধরা পড়েছে। উনি বলছেন সিআইডি তদন্ত হোক। কিসের সিআইডি? সিবিআই তদন্ত হোক, তখন ধরা পড়বে এর পিছনে কে আছে। সিআইডি তো সব চাপা দিয়ে দেয়। বন্ধুগণ, কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা দিচ্ছে আমাদের এখানে রাস্তাঘাট করার জন্য, বাড়ি বাড়ি জল দেওয়ার জন্য, বিদ্যুৎ দেওয়ার জন্য, ড্রেন তৈরি করার জন্য, স্কুলের পাকা বাড়ি করার জন্য, গরিব মানুষের বাড়ি করার জন্য, পায়খানা তৈরি করার জন্য। কোথায় যাচ্ছে টাকা? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যেরকম ছিল 10 বছর আগে, এখনো তাই। 10 বছর 15 বছর ধরে টিএমসির লোকেরা পঞ্চায়েতে আছে। গতবারের পঞ্চায়েতে আমাদের নমিনেশন করতে দিল না। গুন্ডা আর পুলিশ মিলে বিডিও অফিস ঘিরে রেখেছে, গেলে হাত পা মেরে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে। 7 দিন ধরে বিরিয়ানি খাচ্ছে, বম বন্ধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি রাজত্ব! যারা করেছিল তাদের প্রচার করতে দেয়নি, ভোট দিতে দেয়নি, ভোটের দিন আবার ছাপ্পা মারছে। এই যে লুট করে জিতেছে যারা, গ্রামের মানুষকে ভোট না দিয়ে তারা পঞ্চায়েত হয়েছে, সমিতি হয়েছে, জেলা পরিষদ হয়েছে, প্রধান হয়েছে, তারাই লুট করছে। তারাই আমফানের টাকা 20,000 টাকা গরিব মানুষের লুট করে নিয়েছে। নিজের ভাই ভাইপো, নিজের বউ ছাড়া ভাগ্নে সবার নামে লিস্ট করে তারা দিয়ে দিয়েছে। সাধারণ মানুষ কেন? যেখানে আমফান হয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, মেদিনীপুর, সেখানে যায়নি। টাকা দেওয়া হচ্ছে বীরভূমে, যেখানে কোনো হাওয়া নেই, বাতাস নেই। বর্ধমানে সেখানে গিয়ে টাকা বিলি করার থেকে আমফান হয়েছে। বুঝুন, এই যে লুট, এই লুট বন্ধ করতে হবে। এই কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে? যান টিএমসি নেতার বাড়ি দেখুন, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ, সমিতির লোক, প্রধান, তার বাড়ি পাল্টে গেছে। শহরের কাউন্সিলর বাড়ি পাল্টে গেছে। যার একটা টিনের বাড়ি থাকতো এরকম, ফুটো ফাটা চাল, বৃষ্টি হলে ঘরের মধ্যে বালতি গামলা সব রাখতে হতো, এত জল পড়তো। বাইরের চেয়ে ভেতরে বেশি জল পড়তো। এখন 3 তলা বাড়ি হচ্ছে, দিদির শাড়ির মতো নীল সাদা রং হয়েছে। কার টাকায় হলো? গাছ লাগিয়েছে। একটা ভাঙা সাইকেল ছিল নেতা, ডট 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 করে পাড় দিয়ে যেত, লোক জানতে পারতো টিএমসি নেতা যাচ্ছে। বেল বাজাতে হতো, এত আওয়াজ হতো। আর যখন যায় চকচকে মোটরসাইকেলে হর্ন বাজাতে, পিপ পিপ পিপ, দেখায় দেখ কেমন টাকা ঝেড়ে গাড়ি কিনেছি। এইসব আপনার টাকা, আমার টাকা, পঞ্চায়েতের উন্নয়নের টাকা ঝেড়ে যে ফাঁক করে দিয়ে। আগে তেল জুটতো না মাথার চুলে, লাল চুল উঠতে না হাওয়াতে, আর এখন শ্যাম্পু মেরে ঘুরে বেড়ায়। মুখের গাল ঢুকে গেছিল, হাড় বেরিয়ে থাকতো, হাওয়া জুটতো না। দেখুন এখন থলথলে চকচকে গাল কেমন, ক্রিম মেখে ঘুরে বেড়াচ্ছে। আরে একটা বিড়ি খাওয়ার পয়সা ছিল না, একটা বিড়ি 2 বার খেতে, অর্ধেক খেয়ে নিজে কানে গুঁজে রাখতো। তারা এখন লম্বা লম্বা সিগারেট খাচ্ছে, পাড়ার মোড়ে বসে থাকে পা তুলে, আর ওরকম করে গোল গোল রিং ছাড়ে ধোঁয়া দেখাচ্ছে, দেখ পঞ্চায়েতের টাকা ছেড়ে কেমন দামি সিগারেট খাচ্ছে। এক কাপ চা খাওয়ার পয়সা ছিল না, চায়ের দোকানে বসে থাকতো, কেউ গেলে বলতো ভাই 1 কাপ চা খাও না। এখন আপনি যা বোঝেন চা খেয়ে যান। দোকানদার বলছে স্পেশাল চা বানা 10 টাকা। কিসের ফুটানি? কার টাকায় ফুটানি? সব আপনার টাকা, আমার টাকা, গরিব লোকের টাকায় ফুটানি হচ্ছে। মোদিজির পাঠানো টাকা ঝেড়ে ভাগ করেছে, গরিব মানুষ কিছু পাচ্ছে না, তাই পরিবর্তন দরকার। এই পরিবর্তন করতে হবে, লুট বন্ধ করতে হবে। পঞ্চায়েতের লোকেরা, জেলা পরিষদের লোকেরা নিজের ছেলে মেয়েকে ব্যাঙ্গালোরে পড়াচ্ছে, হায়দ্রাবাদে পড়াচ্ছে, লাখ লাখ টাকা ঘুষ দিয়ে, ডাক্তারি, ফার্মাসিস্ট, ইঞ্জিনিয়ারিং, এই সব গরিবের টাকা ঝেড়ে। বন্ধুগণ, অনেক লুট হয়েছে, এই লুট বন্ধ করতে তাই বিজেপি লড়াই করছে, তাই 120 জন প্রাণ দিয়েছি আমরা। বন্ধুগণ, এই অত্যাচার, এই লুট পশ্চিমবাংলাকে একেবারে খোকড়া করে দিয়েছে। এত হাজার হাজার কোটি টাকা এলো, টাকা নেই, মাস্টার মশাইয়ের বেতন পাচ্ছেন না, সরকারি কর্মচারী, পুলিশের লোকেরা ডিএ পাচ্ছেন না। প্রায় 8 লাখের বেশি কর্মচারী ছিলেন পশ্চিমবঙ্গে,
গত 10 বছরে সেটা 3.5 লাখ এসেছেন। যারা রিটায়ার্ড হয়ে গেছে তার জায়গায় কোনো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। টাকাটা কোথায় যাচ্ছে? আগে মনমোহন সিং এর সরকার যা টাকা পাঠাতো এখানে তার 1.5 গুণ 2 গুণ টাকা মোদিজি পাঠাচ্ছেন। দিদি বলছেন টাকা নেই, টাকা নেই। কোথায় যাচ্ছে টাকা? আপনার ভাইদের পেট এত বড় হয়ে গেছে, সেই ভর্তি ভর্তি টাকা শেষ। সরকারি কর্মচারীরা কোথায় বেতন দিয়ে পাবে, ইনক্রিমেন্ট পাবে? সরকারি যারা মাস্টার মশাই তারা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতে গেছিলেন, দিদিমণি বললেন ঘেউ ঘেউ করে বেতন বাড়ানো। তারা কি কুকুর ছাগল নাকি? সরকারি কর্মচারী মাস্টার মশাই কুকুর ছাগল? গত সমাজ দেখছি আন্দোলন চলছে মাস্টার মশাইদের, স্কুলের পড়া ছেড়ে দিয়ে রাস্তায় বসে আছে। প্যারা টিচার, পার্ট টাইম, এসএসকে, এমএসকে, মাদ্রাসা টিচার, কম্পিউটার টিচার সবাই আন্দোলন করছে, বেতন বাড়ছে না, বেতন বাড়ছে না। কি অবস্থা? কেন কেন মাস্টার মশাই রাস্তায় বসতে হচ্ছে? প্রাইভেট টিচার আন্দোলন করেছিল, পুলিশ লাঠি পেটা করে কলার ধরে তুলে নিয়ে গেছে। মাস্টার মশাই এটা পাও না? কুকুর ছাগলের সঙ্গে তুলনা করবেন, লাঠি পেটা করবেন, কলার ধরবেন। তারা লেখাপড়া করে চাকরি পেয়েছেন। এসএসসি পরীক্ষা দিয়ে 2 বছর ধরে বসে আছেন ছেলেমেয়েরা, ভালো যারা পড়াশোনা করেছে, চাকরি তো না হচ্ছে না। তারা ধর্নায় থেকে ধর্মতলা উঠে বসাতে পারবে না, হাইকোর্ট থেকে পারমিশন আনতে হচ্ছে ধর্না দেওয়ার জন্য। এই অবস্থা চলছে। এই পরিস্থিতিতে কোনো দেশ, কোনো রাজ্য উন্নতি করতে পারে না। এই লুটের রাজত্ব বন্ধ করার জন্য বিজেপি লড়ছে। স্কুলে দেখুন যান আপনি, স্কুল বিল্ডিং আছে তো মাস্টার নেই। কোথায় গেল মাস্টার? মাস্টার অ্যাপয়েন্টমেন্টই হচ্ছে না, বলতে পয়সা না। থানা আছে, পুলিশ নাই, সিভিক পুলিশ বসে আছে, তারাই চালাচ্ছে। 6,000 টাকা 8,000 টাকা দেওয়া হচ্ছে। 10 বছর ধরে চাকরি করছে ছেলেরা, ভবিষ্যতে কি করবে? পার্টির ক্যাডারতে ঢোকানো হচ্ছে 1.5 লক্ষ লোক, তারাই চমকাচ্ছে দমকাচ্ছে, রাজনীতি করছে। তারাই পঞ্চায়েতে আমাদের কাছে ধমকেছিল উল্টো করে নেওয়ার জন্য নমিনেশন। এই রাজত্ব চলছে। হসপিটাল যান, ডাক্তার নেই। দিদিমণি সব জেলাতে একটা বড় বড় হসপিটাল বিল্ডিং করেছেন, সুপার স্পেশালিটি হসপিটাল। 7 তলা বাড়ি, নীল সাদা রং। যদি বাড়ির কেউ অসুস্থ হয় হঠাৎ কিন্তু যাবেন না, লোকে যায় না। কারণ গেলে জ্যান্ত ফেরা মুশকিল। সামনে ঢোকা, পেছন দিকে বলো হরি বলবো। কারণ ডাক্তার, নার্স, বেড, ওষুধ কিছুই নেই। এই পরিস্থিতি পশ্চিমবাংলার কে করেছে? দিদিমণি করেছে। তাই মানুষ পরিবর্তন চাইছে। এখানকার মানুষ পঞ্চায়েতে আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন। কোথাও কোথাও যেতে চাইছিলেন, তাকে ভোট দিতে দেওয়া হয়নি। সেই রাগটা পার্লামেন্টে তুলেছেন, আপনারা আমাদের ভোট দিয়েছেন। তাই মাননীয় ডাক্তার বাবু আজকে এমপি হয়ে দিল্লিতে গেছেন আপনাদের জন্য। জেলা হসপিটালকে মেডিকেল কলেজ করেছেন, রেলের জন্য লড়াই করছেন, রাস্তা ব্রিজের জন্য লড়াই করছেন। আমরা সবাই একসঙ্গে লড়ছি। সবে কাজ হতে শুরু করেছে। ভারতীয় জনতা পার্টি মানে উন্নয়ন, বিকাশ, কাজ, সেটা মোদীজি দেখিয়েছেন। তাই প্রথম প্রধানমন্ত্রী ভারতবর্ষের, যিনি গরিব মানুষের কথা বলেছেন, জিতে উনি বলেছিলেন আমার সরকার গরিবের সরকার, গরিবের জন্য সরকার, গরিবের কাজ হবে। প্রায় 130টা প্রকল্প করেছেন। ভাবুন আপনি, গরিব মানুষের বাড়িতে পায়খানা নেই, সেটা উনি জানেন। আমাদের মাঠে যেতে হয়, মা বোনদের বৃষ্টি বাদলায় বাইরে যেতে হয় লজ্জার মাথাকে। তাই মা বোনদের সম্মানের জন্য প্রত্যেক বাড়িতে পাকা পায়খানা করার জন্য টাকা পাঠিয়েছে, সেটাও পেয়ে নিচ্ছে টিএমসি লোকের টাকা। 10,000 টাকা কেন্দ্রের, 3,000 টাকা রাজ্যের। 3,000 টাকা তো কবেই খেয়ে নিয়েছে। সে 10,000 টাকা 1,000 থেকে 1,000-2,000 টাকা কেড়ে নিচ্ছে। তাহলে আগে দে, তবে পাবি। তো 10,000 টাকার জায়গায় যে 8,000 টাকা হয়, তাতে পায়খানা তৈরি হবে কি করে? কতটুকু? এর মতো হয়ে যাচ্ছে ছোট্ট। এত বড় জায়গা এইটুকু, তার দরজা আরো ছোট। আমাদের সামদার মতো যার স্বাস্থ্য একটু ভালো, মোটা সোটা, সে তো ভেতরে ঢুকতেই পারবে না। আর যদি ঢুকেও যায় ঠেলে ফেলে বেরোতে পারবে না, হাত ধরে টেনে বার করতে হবে। দোয়ার দেওয়াল ভাঙতে, দেওয়াল হয়েছে তো প্লাস্টার নেই, প্লাস্টার হয়েছে তো উপরে টিন নাই, টিন হয়েছে তো দরজা নেই, প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে। এই লুটের রাজত্বের ফলে আবাস যোজনার বাড়ি বলছে, যার পাকা বাড়ি নেই গরিব মানুষ, তার মাথার উপরে পাকা ছাদ করে দেবো, মোদীজি বলেছেন। বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু সেখানেও আগে 20-30 হাজার টাকা দিতে হবে, তারপরে আপনি টাকা পাবেন। কারণ বাপের জমিদারে নেই। হ্যাঁ, মোদীজি টাকা পাঠাচ্ছেন, আপনারা জেনে নেবেন। সব জানে সাধারণ মানুষ। তাই লোকসভাতে তার যোগ্য জবাব দিয়েছে। যেখানে কোনোদিন পাকা রাস্তা ছিল না, পাকা রাস্তা হচ্ছে, জল আসছে, বিদ্যুৎ আসছে, সমস্ত গ্রামে বিদ্যুৎ লাগিয়ে দিচ্ছি আমরা। মোদীজি গরিব মানুষের জন্য কাজ করছেন। জানেন আমফানে ঝড় এসছে, তাই এসছিলেন দিদিমণিকে হেলিকপ্টারে ঘুরিয়ে হাতে 1,000 টাকা 1,000 কোটি টাকা দিয়ে গেছিলেন। আপনি চলুন, আপনাদের জানাশোনা আছে ওখানে, সুন্দরবন এলাকায়, দক্ষিণ চব্বিশ কলকাতায়, জিজ্ঞেস করুন কে পেয়েছে। সব টিএমসি লোকেরা পেয়েছে। অফিসে বসে লিস্ট হয়েছে, তার পার্টির লোকের লিস্ট, তার টাকা পেয়ে গেল 2 দিনে। হওয়া
কেউ টাকা পায় না। এই অবস্থা, রেশন চুরি হয়েছে, গরিব মানুষের রেশন। মোদী জানতেন মানুষের পয়সা নেই, ফ্রি গ্যাস দিয়েছিলেন, ফ্রিতে সিলিন্ডার দিয়েছেন, তাই মা বোনেদের অসুবিধা না হয় মাসে 500 টাকা করে সেই জনধন অ্যাকাউন্টে পাঠিয়েছেন বাজার করার জন্য। কষ্টের সময় মোদী দাঁড়িয়েছেন, দিদিকে দেখা যায়নি, তার বাইরে গরিবের রেশন লুট করেছে, টাকা লুট করেছে, বাড়ি গাড়ি বানিয়েছে। আপনারা শুনেছেন গরিব মানুষের চিকিৎসার জন্য মোদীজি বছরে একটা পরিবারকে 5 লক্ষ টাকা দেবেন ইন্স্যুরেন্স, আয়ুষ্মান যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা। আপনারা কেউ পেয়েছেন 5 লাখ টাকা? কেউ পেয়েছেন? পাবেন না যতদিন দিদিমণি মুখ্যমন্ত্রী আছে। আপনারা শুনেছেন দেশের কৃষকরা খুব গরিব, চাষ করেন তার খরচা পোষায় না, চাষ বন্ধ করে দিচ্ছেন, ক্ষতি হয়ে যাচ্ছে, সুইসাইড করছেন, মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে না, ছেলেকে পড়াতে পারছেন না। সেই কৃষকদের সাহায্য করার জন্য তাদের উৎপাদিত ফসলের দাম বাড়িয়েছেন। 10টা ফসল এরকম আছে যেটা আমরা পয়সা পাই, সেটার দাম বাড়িয়েছেন। কেন্দ্র সরকার সেই টাকা দিচ্ছে কেনার জন্য, ধান কেনার জন্য। গত বছর 1720 টাকা কুইন্টাল ছিল, এবারে বলছেন 1868 টাকা দেবে কেন্দ্র সরকার। কেউ 1800-1700 টাকায় ধান বিক্রি করেছেন? কেউ পেয়েছেন? কত টাকায় বিক্রি করেন? 1200, 1300, 1400। বাকি 400-500 টাকা কোথায় যাচ্ছে? যে দালালরা আপনার কাছ থেকে 1400 টাকায় ধান কিনছে, সে 1700-1800 টাকায় বিক্রি করছে নিয়ে গিয়ে, যেটা আপনার প্রাপ্য ছিল। আপনার খরচা উঠছে, লাভ কিছু হচ্ছে না 1400 টাকায়। যদি ওই 500 টাকা পেতেন যেটা মোদী দিয়েছেন, তাহলে ওটা লাভ হতো। মোদীজি বলেছেন চাষি তার ফসলের যা খরচা করে তার 1.5 গুণ দিতে হবে। 1 কুইন্টাল ধান তৈরি করতে যদি 1000 টাকা খরচা হয়, তাহলে 1500 টাকা দিতে হবে চাষির হাতে, তাহলে তার লাভ হবে, নাহলে কোনো লাভ নেই। তিনি সারের দাম কমিয়েছেন, ধানের দাম বাড়িয়েছেন, কিন্তু এখানে এসে সব রোজ দেখি ট্রাক্টরে করে, ভ্যানে করে বিডিও অফিসের ওখানে চাল ধান কেনা হচ্ছে, নিয়ে যান চাষিরা। সকাল থেকে না খেয়ে দিয়ে বিকাল হয়ে যায়, বলছে আজকে চাল ধান কেনা হবে না, যাও। রোজ খেয়ে যাবে কাজকর্ম ছেড়ে, চাষির অনেক কাজ। তাই বলছে ঠিক আছে 1300 টাকা পাচ্ছি, ওটাই দিয়ে দেবে যা পাই। কেন কি? সারের দাম বাকি আছে, বিষের দাম বাকি আছে, দিতে হবে। ধারণা হয়েছে, এই পরিস্থিতি তৈরি করেছেন আমাদের দিদিমণি। তাই এখানকার চাষিরা কোনদিন যোগ্য মূল্য পাবে না। প্রধানমন্ত্রী জানেন কৃষকদের সমস্যা, তাই উনি বলেছেন প্রত্যেক বছর প্রত্যেক গরিব কৃষককে আমরা 6000 টাকা অনুদান দেবো, সেটা অ্যাকাউন্টে আসবে। সারা দেশের কৃষকরা গত বছর 6000 পেয়েছেন, এবছর 6000 পেয়েছেন, আরো 2000 টাকা এই কোভিড ভাইরাসের জন্য দিয়েছেন, যে চাষবাস বন্ধ হয়ে গেছে। 14000 টাকা পেয়ে গেছেন। আপনারা কেউ পেয়েছেন টাকা? একজনও পেয়েছেন? পাবেন না যতদিন দিদিমণি মুখ্যমন্ত্রী আছে। তাই স্বাস্থ্য 5 লক্ষ টাকা বিমা। আপনি চেন্নাই যাচ্ছেন, মুম্বাই যাচ্ছেন, হায়দ্রাবাদ যাচ্ছেন, বেলোর যাচ্ছেন চিকিৎসা করার জন্য, জমি বিক্রি করে, মা বোনের গয়না বিক্রি করে। কারণ আত্মীয় স্বজনকে বাঁচাতে হবে, বাবা কাকাকে বাঁচাতে হবে। যদি 5 লাখ টাকা পেতেন, আপনি ওইখানে লিখে দিয়ে আসবেন, আধার কার্ড দিয়ে আসবেন, সরকার ওইখানে হসপিটালে পাঠিয়ে দেবে, আপনার কিচ্ছু করতে হবে। দিদিমণি ঠাকুর জয়েন করেননি, তাই আমরা বঞ্চিত হচ্ছি। এই যে লকডাউন হলো, সব জায়গায় মিছিল বেরিয়েছে আমাদের বাংলার লোকেদের, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, মুম্বাইতে। কি মমতা ব্যানার্জি ট্রেন চালাও, আমাদের বাড়ি নিয়ে যাও। চিকিৎসা করতে গিয়ে আটকে গেছে 6500 লোক ব্যাঙ্গালোরে মিছিল করছে, বলছে ট্রেন চালাও, আমরা আটকে যাচ্ছি, মাসের পর মাস খাবার নেই, খাবার নেই, টাকার জায়গায় পয়সা শেষ। দিদিমণি চালাননি, মরাও করে। সব রাজ্যের লোকেরা ট্রেন চালালো, উত্তরপ্রদেশ, বিহার, লক্ষ লক্ষ লোককে নিজের বাড়ি নিয়ে গেল। তারা তাদের বাড়ির লোকের মুখ দেখতে পেলেন। বাংলার ছেলেরা যারা চাকরি করতে গেছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে, তারা বাড়ি আসতে পারল না। কারণ দিদিমণি বলছে না, ট্রেন আনা চলবে না, করোনা এক্সপ্রেস নাম দিলেন, শ্রমিক এক্সপ্রেস। আমাদের ছেলেমেয়েরা বাড়ি আসতে পারলো না, আমাদের মুখ দেখতে পারলো না, কষ্ট করে। যারা এসে আমার ফিরে যাচ্ছে, এখানে কাজ নেই। উনি জানেন ফিরে এলে রেশন চাইবে, চাকরি চাইবে, মিছিল হবে, অতএব মরো ওখানে, আমি কাউকে আনবো না। এত নির্মম। যারা বাস ভাড়া করে এসেছিল, পয়সা খরচা 3-4 হাজার টাকা ভাড়া দিয়ে গাড়ি নিয়ে, তাদেরকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ভাড়া আটকে দিয়েছে, বলছে ঢুকতে দেবো না। ঝগড়া করেছি আমরা, বলে হেঁটে চলে যাও, বাস যাবে না। আমরা তাদেরকে চাল ডাল দিয়ে, মুড়ি খাইয়ে, ছোট ছোট গাড়ি করে বাড়ি পাঠিয়েছি। এত নির্মম এরা। মানুষের দুঃখ কষ্টের মনে দাগ কাটান। চাকরি দিতে পারে না, চাকরি করতে বাইরে গেলে বাড়ি আসতে দেয় না, পরিবর্তন করতে হবে। সেই জন্য বিজেপি লড়াই করছে। বন্ধুগণ, এই যে গরিব মানুষের পেটে লাথ মারছে এরা, 5 লক্ষ টাকা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করছে চিকিৎসার থেকে।
চাষিদেরকে হাজার হাজার টাকা 14,000 টাকা থেকে বঞ্চিত করেছে। এই গরিব মানুষগুলো দিদি কি ক্ষতি করেছে যে তাদেরকে ফেঁকে দিচ্ছে না? এর জবাব চাই, এই প্রশ্ন করতে হবে। যে কোর্টে লোকেরা কেস করেছে যে কৃষক সম্মান নিধি কেন দিচ্ছেন না, কোর্ট জিজ্ঞেস করেছে কবে দেবেন? দিদিমণি কেন্দ্রের যিনি কৃষি মন্ত্রী তাদেরকে চিঠি লিখেছেন, কি মন্ত্রী মশাই আমাদের পাওনা 8,500 কোটি টাকা দিয়ে দিন, আমরা চাষিদের দিয়ে দেবো। আচ্ছা, আপনারা কেউ বিশ্বাস করেন দিদির হাতে টাকা এলে আপনারা কেউ পাবেন? কেউ বিশ্বাস করেন? কেউ বিশ্বাস করে না, তার পার্টির লোকেরাও বিশ্বাস করে না। এই যে 1,000 কোটি টাকা মোদীজি দিয়ে গেলেন, সে গায়েব হয়ে গেল, টাকা কপুরের মতো উড়ে যায় দিদির কাছে এলে, ম্যাজিক জানেন উনি। সেই জন্য মোদীজি বুঝে গেছেন দিদির যা সুনাম আছে বাজারে টাকা পয়সা নিয়ে, ওর হাতে টাকা দেওয়া ঠিক হবে না। উনি বলেছেন, মাননীয় অমিত শাহ বলেছিলেন, দিদি আপনি কৃষকদের নাম আর অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দিন, আপনি শনিবার দিন লিস্ট পাঠান, সোমবার দিন সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন। দেশে কোটি কোটি কৃষক পেয়েছে। পশ্চিম বাংলার 73 লক্ষ এবং গরিব কৃষক আছেন আপনার মতো, তারা একটা টাকাও পায়নি। 14,000 টাকা পেত, দিদিমণি তাকে বঞ্চিত করেছেন। কেন? মোদীজির নাম হয়ে যাবে। আরে মোদীজির তো নাম এমনি হচ্ছে, সারা দেশে আমেরিকাতে, ইংল্যান্ডে, জাপান অব্দি সব জায়গায়, সারা দেশে ভারত মাতাকে দুনিয়া জুড়ে জয় হচ্ছে, মোদী জিন্দাবাদ হচ্ছে। আপনি কি রাখতে? তাই বন্ধুগণ, পশ্চিমবঙ্গের মানুষ এই সুবিধা পাক, চাকরি হোক, কারখানা হোক, সেখানে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে, তাকে গুজরাট রাজস্থানে যেতে হবে চাকরি করছে। বুড়ো বাবা মাকে ছেড়ে, ছেলে বাবুকে ছেড়ে কেন চলে যাচ্ছে ওখানে? আর বাড়ি আসার সময় সুযোগ নাই। তাই এখানকার আইন শৃঙ্খলা ঠিক হোক, মা বোনের সম্মান সুরক্ষিত হোক, স্কুলে মাস্টার হোক, লেখাপড়া হোক, হসপিটালে ডাক্তার থাকুক, চিকিৎসা হোক, থানায় পুলিশ থাকুক, মানুষের সুরক্ষা দিক। এটা বিজেপি করতে পারে, তাই আমরা লড়াই করছি, তাই বাংলার পরিবর্তনের জন্য লড়াই করছি। এই পশ্চিমবঙ্গকে চক্রান্ত করা হচ্ছে পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য। আমাদের মতো হাজার হাজার মানুষ ওখান থেকে উদ্বাস্তু হয়ে এসছেন। আবার এখানে আল কায়দা, সিমি, জামাতের জঙ্গিরা ঢুকেছে। মুর্শিদাবাদে 6 জন একবার আল কায়দা জঙ্গি ধরা পড়লো, আবার একজন ধরা পড়েছে। সারা ভারতবর্ষে কোথাও নাই, পশ্চিমবাংলায় জেলায় জেলায় বোমা আর বন্দুকের কারখানা হচ্ছে, দাবিয়ে বেড়াচ্ছে, যেখানে যেখানে বোম ফাটছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। বসিরহাট, বাদুড়িয়া, আসানসোল, রানীগঞ্জ, কালিয়াচক, ধুলাগড়েতে দাঙ্গা হচ্ছে, আর কোথায় কোথায় হবে। কেন? মানুষকে ভয় দেখিয়ে রাখা হচ্ছে, কেউ যেন না বেরোয়, কেউ যেন বিরোধিতা না করে, কেউ যেন ভোট না দেয়, ওনারা জিতে যাবেন। কিন্তু দিদি ওটা আর হবে না। বাংলার মানুষ বুঝে গেছে বিজেপি এসে গেছে। আমরা করতে ভয় পাই না, লড়াই করতে ভয় পাই না। আমরা লড়াই করে পরিবর্তন করবো। যেভাবে আপনারা ভোট দিয়ে 18 জন এমপিকে দিল্লি পাঠিয়েছেন, আগামী দিনে বিধানসভার ভোট আসছে। আমাকে অনেকে জিজ্ঞেস করছেন, দিলীপদা বিধানসভায় ভোট দিতে পারবো তো? কেন? বলে পঞ্চায়েত ভোটই দিতে দিল না। তাহলে কোনো চিন্তা করবেন না, দিদির পুলিশকে দূরে রাস্তার ধারে বসিয়ে রাখবো চায়ের দোকানে। দিল্লি থেকে পুলিশ আসবে এরকম রংচঙে পোশাক পরে, হাতে বন্দুক আর লাঠি নিয়ে, তারা বুথ পাহারা দেবে, বুথের মধ্যে তারাই থাকবে, ভোটার কার্ড দেখে তারাই ভেতরে যেতে দেবে। মানুষ আসবে, লাইন দিয়ে দাঁড়াবে, নিজের ভোট নিজের মতো যাকে ইচ্ছা দেবে, বাড়ি যাবে, কেউ ওটা চোখ দেখাতে পারবে না। তাহলে কিন্তু পিঠের ডান্ডার দাগ নিয়ে বাড়ি যাবে। বন্ধুগণ, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিজেপি লড়ছে। সারা ভারতবর্ষে আমরা সুশাসন দিয়েছি, পশ্চিমবাংলায় দেবো। আপনাদের সঙ্গে চাই, সাথে চাই আমার আপনার ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত হোক, বাংলা সোনার বাংলা হোক। সেই সংকল্প আমাদের, সেই সংকল্পকে বাস্তবে পরিণত করার জন্য লড়াই করছি আমরা। পঞ্চায়েতে উন্নয়নের টাকাকে লুট করবে না, সরকারি কর্মীদের দিয়ে টাকাকে লুট করবে না, মাস্টার মশাইদের চাকরি আটকে থাকবে না। এখানে ভয়ের পরিবেশ হবে না, ভয় দেখে কেউ ভোট দিতে পারবে না। আজকে লোকে নিজের রাজনীতি কথা বলতে পারবে না, মিছিল মিটিং করতে পারবে না, পার্টি করতে পারবে না, তাকে মেরে দেওয়া হবে, বাড়ি ভেঙে দেবে, পুলিশ কেস দেবে। এই গণতন্ত্র চলতে পারে না। সত্যি সত্যি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। আমাদের নেতারা আছেন, যখন অসুবিধা হবে আপনার সঙ্গে আমরা আছি, প্রত্যেকটি মানুষের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে। আপনারা হিম্মত রাখুন, নিজের রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করুন, একবার পশ্চিমবাংলায় সত্যি সত্যি পরিবর্তন করুন। এই এত বছর ধরে, এই 70, 72, 73 বছর ধরে সব পার্টি দায়িত্ব পেয়েছেন, বিজেপি পায়নি। বিজেপিকে দিন। বিজেপি যেখানে ক্ষমতায় এসেছে, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে, উন্নয়ন হয়েছে, গরিব মানুষের ভাগ্য ফিরেছে। আমরা বাংলায় করতে চাই,
করে দেখাতে চাই বিজেপি কি করতে পারে। তাই সুযোগ চাই। মোদীজি 6 বছরের দেশের পরিবর্তন করেছেন, সম্মান বাড়িয়েছেন, গরিব মানুষের সেবা করেছেন, আমরাও সেই কাজ চাই। কেন্দ্রেও মোদীর রাজত্ব, বাংলাতেও মোদীর রাজত্ব, তাহলে এই উগ্রপন্থী ক্রিয়াকলাপ, লুট, দুর্নীতি, হিংসা বন্ধ হবে, এই আমাদের সংকল্প। তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার আবেদন, আসুন, যেভাবে সাহস করে গিয়েছে আপনারা বিজেপি ঝান্ডা ধরেছেন, সভায় এসেছেন, লোকসভায় ভোট দিয়ে জিতিয়েছেন, আগামী বিধানসভা হচ্ছে একটা অগ্নি পরীক্ষা। একবার হিম্মত করে ভোট দিয়ে বিজেপিকে জেতান, বিজেপি আপনার স্বপ্ন পূরণ করে দেবে, সোনার বাংলা বানিয়ে দেবে, আমি বলে যাচ্ছি। তাই বিজয়ের পর দেখা হলো, দীপাবলি কালী পুজো ভালো করে হোক, সবাই সুস্থ থাকুন ভগবানের কাছে প্রার্থনা করে সবাইকে নমস্কার, ধন্যবাদ। ভারত মাতা কি।